২০০৯ সালের একটি সংবাদের শিরোনাম ৮৫টি মামলা প্রত্যাহারের আবেদন হাজী সেলিমের। আলোচিত ঢাকার এমপি আওয়ামী লীগ দলীয় যে সরকার ক্ষমতায় আসে সেই ৮৫টি মামলার খুনি দুর্নীতিবাজদের ক্লিনচিট দিয়েছিল, সেই সরকার কি মাফিয়া সিন্ডিকেটের অভিভাবক নয়? এবং রাজনৈতিক বিবেচনায় মামলা কিন্তু নতুনও নয়। হাজী সেলিম শুধু ৮৫টি মামলার জন্য নয়, হাজী সেলিম থেকে শুরু করে মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া থেকে শুরু করে যারা আছে নিজেও এবং শেখ হাসিনার নিজের তখনকার সময়ের ২৪টি, শোনা যায় আরও অধিক ছিলেন আর কি, ওগুলো বাদ বাকি এগুলো হাইট করেছেন আর কি। ২৪টি মামলা প্রত্যাহারের জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে। হাজী সেলিম ব্যক্তিগতভাবে আবেদন করে মামলাগুলো প্রত্যাহারের জন্য আবেদন করেছিল। অন্য যারা আছে এরা কেউ আবেদনও করেনি। এদের পক্ষে স্বইচ্ছায় রাষ্ট্র দাঁড়িয়ে, এবং কখনো কখনো শোনা যায় যে রাষ্ট্রের যে সর্বোচ্চ আমাদের আইনের যে এবং দণ্ডিত অবস্থায় মন্ত্রীও ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এবং মহিউদ্দিন খান আলমগীর সহ আরো যারা ছিলেন, এদের ব্যাপারে তখন কিন্তু একটা সুমিটো জারি করার কথা ছিল। এটা না করে প্রকারান্তরে তাদেরকে ওখানে মানে ইনফ্লুয়েন্স করা হয়েছে, এবং কখনো কখনো এদেরকে বলা হয়েছে যে মামলাগুলো আছে সেই প্রকৃতপক্ষে সেই মামলাগুলো সঠিক নয়, এরকম করে তাদেরকে ইনক্রিজ করা হয়েছে ওখানে। এখন যে জিনিসগুলো আসছে না, হাজী সেলিমের মামলা হলো ৮৫টা, অন্য যারা আছেন তাদের প্রত্যেকের এরকম ৮৫, ৭০, ৮০, ২০, ৫০। অন-ইলেভেন সরকারের মামলা, অন-ইলেভেন সরকারের পূর্বেরও মামলাগুলো ছিল, যেগুলো নিয়মিত মামলা ছিল। সেই সমস্ত মামলাগুলোকে এক আদেশে, দুই আদেশে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। এটা কাদের জন্য করা হয়েছে? তৎকালীন সময়ের যারা সরকারি দল ছিলেন, শাসক দল ছিলেন, তাদের জন্য, তাদের নেতাকর্মীদের জন্য, তাদের মন্ত্রীদের জন্য, তাদের এমপিদের জন্য। এটা কিন্তু বিএনপি নেতাকর্মীদের জন্য করা হয়নি। তাই যদি হতো তাহলে বেগম খালেদা জিয়ার নামের যে মামলা, সেই মামলাগুলো তো 111 মামলা ছিল। রাষ্ট্রীয়ভাবে মামলাগুলো প্রত্যাহারের জন্য যখন ব্যবস্থা করা হয়, এটা সকলের জন্য করা হবে। রাষ্ট্রীয়ভাবে মামলাগুলো যখন সরিয়ে নেওয়ার জন্য বলা হবে, কিংবা এগুলাকে যখন বন্ধ করে দেওয়ার জন্য বা এগুলো না চালানোর জন্য যখন সিদ্ধান্ত হবে, এটা সকলের জন্য করা হবে। কিন্তু এটা করা হয়েছে কাদের জন্য? বিএনপি বাদ দিয়ে আদার যারা আছে তাদের জন্য করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের জন্য করা হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগকে এখান থেকে মুক্ত করতে হবে, এর দায় মুক্ত করা হয়েছে। প্রকারান্তরে বিএনপি নেতা থেকে শুরু করে বিএনপির সমস্ত কর্মীদের পর্যন্ত এই মামলাগুলোকে চালু করা এবং পর্যায়ক্রমে এই মামলাগুলো খালি বেড়েই চলেছে না, এই মামলাগুলোকে তারা জানতো যে এই মামলাগুলো মিথ্যা, এই মামলাগুলো ভুয়া, এগুলা কোনো মেরিট ছিল না। কিন্তু এই মামলাগুলোকে মেরিট করার জন্য, এই মামলাগুলোকে ভ্যালিড করার জন্য তৎকালীন সময়ের সরকার যা যা করার তাই করেছে। এবং ওই সময় সরকারিভাবে আমরা যেটাকে বলি যে আদালতের যে চেয়ারটা, সেই চেয়ারটাকে বলা হয় সর্বোচ্চ সম্মানিত পদ। সেই পদগুলোতে যারা অলঙ্কিত ছিলেন, তারা যখন দেখতে যে সরকার মনোভাব চেষ্টা করেছে যে এই মামলাগুলা প্রকৃতপক্ষে রায়টা কি ধরনের হতে পারে, কারণ সরকার কিন্তু জানতে যে মামলাগুলো ভুয়া, ওই বিচারক যাতে মামলার রায়টা মানে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে যায় বা সরকারের পক্ষে যায়, এইরকম করার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছিল বিভিন্ন এজেন্সির মাধ্যমে, সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে। এবং এখানে শুধু সরকার একা জড়িত ছিল না। ২৪ নির্বাচনের আগে প্রচুর নেতাদেরকে দ্রুত রায় দিয়ে, শুধু রায় দেওয়া হয়েছে না, রায় দেওয়ার আগ পর্যন্ত গভীর রাত পর্যন্ত কোর্টের কার্যক্রমগুলো চলতো, যেটা পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশে তো নাই, পৃথিবীর কোথাও ছিল না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশে উদাহরণ সৃষ্টি করেছে শেখ হাসিনার সরকার, এটা দেখাই দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার এগুলো দেখিয়ে দিয়েছে কে কারণের জন্য? বেগম জিয়ার যেদিন শাস্তি হলো, বেগম জিয়াকে যেদিন সাজা দেওয়া হলো মিথ্যা মামলায়, এই মামলার 3 দিন আগে থেকে সরকারি দলের নেতাকর্মীরা বলতেছিল যে খালেদা জিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে। তার মানে কি এই মামলাগুলো ছিল টোটালি সাজানো। দলীয় ফোরামে মিটিং করে ওইখানে রাষ্ট্রের সমস্ত মেকানিজম সাথে যারা জড়িত থাকে তাদেরকে সাথে নিয়ে শেখ হাসিনা গণভবনে মিটিং করে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইন সচিব এবং আইন মন্ত্রী এদেরকে নিয়ে বসে মামলার রায় কি ধরনের হবে তার একটা ডিকটেশন দিয়ে দিত। সেই ডিকটেশন অনুযায়ী মামলার রায় সাজাগুলো দেওয়া হতো। তো সুতরাং এটা বলা হবে যে এটা তো শাসক শুধু ট্রায়াল ছিল, এগুলা যেটা যাবে না, এটা ক্যাঙ্গারু কোর্ট ছিল। এই ক্যাঙ্গারু কোর্ট বাংলাদেশের পৃথিবীর কোথাও না থাকলেও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, এই ফ্যাসিস্টের কিন্তু পতন ঘটেছে, কিন্তু যে কালো অধ্যায়গুলো তারা সৃষ্টি করেছে এটা বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ রাখবে। কিন্তু আবার এ কথাও সত্য, আওয়ামী লীগ কিন্তু এই যে অকামগুলা করেছে, কুকাজগুলা করেছে, যে সমস্ত বাজে দৃষ্টান্ত বাংলাদেশে করেছে, বিশেষ করে আইনাঙ্গন নিয়ে, এক ন্যূনতম কোনো অনুশোচনা বোধ তাদের ভিতরে এখন পর্যন্ত কাজ করে নাই। সেটি সঠিক হয় যে একেবারে ক্ষমতার জোরে সেই মামলাগুলো বাতিল করেছিল নির্বাহী আদেশের মাধ্যমে বলেন বা আবেদনের মাধ্যমে। তাহলে যে সেই মামলাগুলো ঘটনা যদি সত্যি হয়, সেই মামলাগুলো তো পুনরুজ্জীবিত হওয়া উচিত। আপনি কি মনে করেন যে এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এরা তো একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট, এটা কিন্তু আসলে এরা নানান দিক
বিভিন্ন রকমের এদের অনেক চাপ, অনেক কাজ। এর চাপ এবং নানা দিক ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে এরা আসলে প্রকৃতপক্ষে কি করবে করবে না, এটার আসলে কোনটার মানে প্রায়োরিটি, যেটা প্রায়োরিটি বেসিস যে কাজগুলো পুরো করা, এটা আসলে নির্ধারণ করা তাদের জন্য একটা কঠিন হয়ে ধরেছে। এরপর আমরা চেষ্টা করব, আমরা বলবো সরকারকে যে সরকারের উচিত, সরকার যদি প্রকৃতপক্ষে আইনের শাসনের প্রতি তারা যদি ন্যায় শ্রদ্ধাশীল বিচার হয় প্রতিষ্ঠা করতে এবং চায়। যে চেতনাকে ধারণ করে, যে স্পিডকে ধারণ করে 24-এর যে অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের মূলত কিন্তু এরা হলো সুবিধাভোগী। এই সুবিধাভোগী যদি তারা হয়ে থাকে, 24-এর আন্দোলনের ফলে কিন্তু আজকে এদের সৃষ্টি হয়েছে, হাসিনার পতন ঘটেছে, এদের আগমন ঘটেছে। এরা যদি প্রকৃতপক্ষেই মনে করে যে একটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বা সরকারকে উৎখাতের মাধ্যমে আমাদেরকে যখন রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের জনগণ দিয়েছে, সুতরাং ফ্যাসিস্টের যে সমস্ত অপকর্মগুলো আছে, যে সমস্ত কুকাজগুলো আছে, সেই কুকাজগুলার বিচার করা এবং যে সমস্ত অন্যায় অত্যাচারগুলো করেছে, সেই অত্যাচারগুলোকে সামনে নিয়ে এসে তাদেরকে উপযুক্তভাবে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা আর কি। কারণ আমি আরেকটা কথা আপনাকে বলতে চাই, তৎকালীন আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক সাহেব। আনিসুল হকের কিন্তু একটা বড় ধরনের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে এবং আইনগত আইনের যে অঙ্গন, যেটা এই অঙ্গনের এই মামলা যখন খারিজ হয় তখন আইনমন্ত্রী ছিলেন না ব্যারিস্টার শফিক সাহেব। তখন কিন্তু একটা জিনিস আপনি দেখেন, তখন কিন্তু একটা দুইটা মামলায় কিন্তু দেখবেন তখন অন্য অপোজিশনের লোকজনদেরকে কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু উনি যাওয়ার পরে যেটা ঘটলেন সেটা আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এটি হ্যাঁ কামরুল এবং আপনার এই আনিসুল হকের বাবা কিন্তু বাংলাদেশের একজন প্রথিতযশা আইনজীবী ছিলেন, আপনারা জানেন সিরাজুল হক সাহেব। এনাদের কিন্তু আইন অঙ্গনে একটা ভালো একটা উজ্জ্বল ভূমিকা ছিল এবং উজ্জ্বল একটা ভাবমূর্তি ছিল। সেই ভাবমূর্তিটাকেও নষ্ট করেছে দলীয়ভাবে, এমনভাবে তারা জড়িয়ে গেছিলেন যে আইনের ক্ষেত্রে কখনো কখনো কিন্তু আইনজীবীরা বলেন যে ক্লায়েন্ট আমার কাছে সবার ঊর্ধ্বে। এরা কিন্তু কোনো আসামিকে বা কোনো অপরাধীকে বা কোনো কাউকে এরা ক্লায়েন্ট হিসেবে গণ্য করে নাই, এরা গণ্য করছে দলগতভাবে। আওয়ামী লীগ কোনটা, বিএনপি কোনটা, বিএনপির বিরুদ্ধে নিয়ে বসে আওয়ামী লীগের পক্ষকে সার্ভ করার জন্য যা করার উনি তাই করেছেন। এবং উনি এক ব্যক্তিকে খুশি করেছেন, দলকে খুশি করেছেন, রাষ্ট্রীয় যে আইন ব্যবস্থা এটাকে ধ্বংস করে দিয়ে গেছেন।